আজ থেকে আবার অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকা, আজ থেকে আবার দিন গোনার পালা। হ্যাঁ বন্ধুরা, আজও ছুটি শেষ। হাসি কান্না সুখ দুঃখ মানে অভিমানে ভরা এই একটা মাস কি করে যে কেটে গেল বুঝতেও পারলাম না। কষ্টের সময়গুলো যেরকম কাটতে চায় না, ঠিক তেমনি সুখের মুহূর্তগুলো কি করে যে ফুরিয়ে যায় তাড়াতাড়ি বুঝতেও পারি না। কি করা যাবে, এটাই আমাদের জীবন, মেনে নিতেই হবে। বাইরে সকাল থেকে দুপুর অবধি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। প্রকৃতিও যেন কাঁদছে আজকে আমাদের এই দিন দেখে। দেশের জন্য, দশের জন্য, পরিবারের জন্য আজ ওকে বেরোতেই হবে। আজ আর বলতে পারবো না আজকের ব্লগটা দারুণ হবে, সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা বলবো, সাথে থেকো, হয়তো আজকে আমার ভালো লাগবে যে তোমরা আমার সাথে আছো। গুড মর্নিং। এই তো সোনুকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম। ওকে বললাম ডাল সবজি দিয়ে ভাত নিয়ে যাবি নাকি, বলে ভাত ভাজা। তো ভাত ভাজা ওকে বানিয়ে দিলাম, দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর দুধ হরলিক্স খেয়ে গেল। তারপর হচ্ছে আমি এই যে এসে চা বানালাম। তো দেখো বিস্কিটটা কি সুন্দর না, নোনতা বিস্কিট, খুব ভালো লাগে খেতে এটা। তো তার সাথে রয়েছে চা। তো আমরা এখন চা বিস্কিট খেয়ে নেব। ভাত হয়েই আছে, যেহেতু ভাত ভাজা করেছি, এখন শুধু সবজি টবজি করবো আর কি। গুড মর্নিং। 7টা বেজে এখন 52 মিনিট, অনেকক্ষণই ছেলে চলে গেছে। ওঠো ওঠো ওঠো, চা ঠান্ডা হয়ে যাবে। ওঠো। ওঠো, চা ঠান্ডা হয়ে গেল। কালকেও ক্ষীরটা খায়নি, আজকে সকালবেলা তাও আমাকে ক্ষীরটা, যদিও বা খুব একটা ওর পছন্দ নয়, কিন্তু তারপরেও কষ্ট করে বানিয়েছি, তাই হয়তো। যাই হোক, খাও। ফ্রিজে রেখেছি, হয়তো চালটা একটু শক্ত শক্ত লাগবে, এখন গরম গরম তো নরম থাকে, খাওয়া যায়। শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। দারুণ ব্লগ বলতে পারবো না আজকে হয়তো বা, কারণ বুঝতেই পারছো আজকে আমাদের ঘরটা খালি করে ও বেরোবে। তো ভাবছি ওকে কোনো কিছুই বানিয়ে দিতে পারলাম না, আর কোনো কিছু এটা খাবো না সেটা খাবো না, কোনো কিছু খাওয়ার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই যে কিছু বানিয়ে করবো। তোকে বললাম একটু ইসে নিয়ে আসো, গুড় টুড় নিয়ে আসো, একটু মুড়ি টুড়ি একটু মোয়া করে দিই, বলছে লাগবে না, মানে কোনো কিছু ওর লাগে না, বুঝেছো, লাগবে না এরকম একটা। তো এখানে আছে একটু জোয়ান, তো আমি ভাবছি এই জোয়ানটাকে যে লবণ আর লেবু দিয়ে হচ্ছে চটপটা জোয়ান যে বানায় সেটা বানাবো। মানে অর্ধেকেরও একটু বেশি আছে এই গুঁড়োটা দিয়ে, আর এগুলো তো 1/2 চামচ মতো করেই খেতে হয় খাওয়ার পর। তো এটাকে বানাবো, তো চলো কীভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানিয়ে ঝটাপট দিই, কারণ সময় হাতে বেশি নেই, এখন 10টা বেজে গেছে। সকালে ভাত বানিয়েছিলাম সোনুর জন্য, তো ভাত আছেই, বাকি রান্নাবান্নাও করতে হবে, তো ঝটাপট এটা বানিয়ে নিই। চাটা খেয়ে নিয়ে কিছুক্ষণ পর এই যে ওকে দিলাম হচ্ছে পায়েসটা, ও পায়েসটা খেয়ে নিল। এবারে রান্নাবান্না ঘরের কাজ এগুলো শুরু করার আগে ভাবলাম বাসনটা ধুয়ে নিই, যেহেতু ওই চটপটা আজওয়াইনটা বানাবো, লেবু আজওয়াইন, তো এটা নাকি ট্রেনে বাসে অনেক পাওয়া যায় আর কি কিনতে,
ট্রেনে আর কি জার্নি করার সময় বিক্রি করে না, ওটা নাকি বিক্রি করা হয়। তো আমি ইউটিউবে দেখেছিলাম একদিন, দেখার পর আমি ভাবলাম আমার ঘরে তো প্রচুর আছে আজওয়াইন, মানে যেহেতু এক চিলতে করে খেতে হয় হাফ চামচের মতো ছোটো চামচ দিয়ে, তো সেই হিসেবে অনেকটাই মনে হচ্ছে এটা আর কি। তো অনেক দিন ধরেই আছে, এটা খাওয়াই হয় না। ওই তো যেদিনকে গ্যাস হয় সেদিনকে এক চুটকি নিয়ে খেলাম হয়তো, তারপরে তো আর সেভাবে খাওয়া হয় না, তাই এটা কিন্তু রয়েই গেছে। কিন্তু এটা চটপটা আজওয়াইন যদি বানাই তাহলে ও একটু একটু করে খাবে। আমি ওকে বললাম যে তুমি খাওয়ার পর হাফ চামচ করে খাবে, তো দেখবে এটাই একটা নেশা হয়ে যাবে। আর এগুলো খুব হেলদি নেশা আর কি, অ্যাজওয়াইন একটু করে খাওয়ার পর খাওয়া, তারপরে হচ্ছে মৌরি খাওয়া, এই সমস্ত কিছু ভালো হেলথের জন্য। তো এই সমস্তই কেন না খাওয়া ভালো, সুপারির থেকে এই সমস্ত খাওয়াই ভালো। তো সেই জন্য আমি ওকে বললাম যে আমি তোমাকে এটা বানিয়ে দেবো, তুমি এটা খাওয়ার পর একটু একটু করে কিন্তু খাবে, অন্য কিছু না খেয়ে। এটা হেলদি জিনিস, কিন্তু হ্যাঁ বেশি খাওয়া যায় না, কারণ বেশি খেলে শরীরে গরম ধরে যাবে আর কি। তার জন্য অল্প করেই খেতে হবে, যেটুকু নিয়ম ততটুকুই খেতে হবে। তার মধ্যে পার্টিকুলার কী একটা রোগ যেন আছে, সেই রোগীদের জন্য এটা খাওয়া উচিত না, একটু রিসার্চ করে খেতে পারো আর কি। নর্মাল মানুষের জন্য ঠিক আছে, এই আর কি। এটা খেলে অনেক উপকার, গ্যাস অম্বল হয় না, আরও অনেক অনেক উপকার রয়েছে। যাদের আলসার তাদের জন্যও ভালো, অনেক অনেক উপকার রয়েছে, আমি বলে শেষ করতে পারবো না। একটুখানি সার্চ করলেই বোঝা যায় যে এটার কত গুণাবলী। তো আমি কিন্তু এখানটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু লেবুর রস, অর্ধেকটা লেবুর রস এখানে দিয়েছি, একটা লেবুর অর্ধেকটা, আর একটুখানি বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে ধিমি আছে এটা কিন্তু আমি সুন্দর করে ভাজা করে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে এই যে এখন ঢোকাবো কৌটোতে। লবণ, হলুদ, একটুখানি চিনি, বেসন, কর্নফ্লাওয়ার আর এক চুটকি এখানে সোডা, এই সমস্ত কিছু উপকরণ কিন্তু একখানে নিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। তো সোডার পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, একদম সামান্য পরিমাণে, বেশি দিলে ভালো লাগবে না, আর অল্প একটু দিলে আবার একদম বিয়েবাড়ির মতো হবে আর কি। তো এখানটায় বেকিং সোডাও দেওয়া যেতে পারে, আমার কাছে সেটা ছিল না, যে রান্নাতে দেওয়া হয় সেই সোডাই দিয়েছি। সামান্য পরিমাণে করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি মিক্সড করছি, কারণ কর্নফ্লাওয়ারতে না বেশি জল লাগে না, একটুতেই কিন্তু একদম গলগলে হয়ে যায়, একদম বেশি জল হয়ে যায়, তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি কিন্তু মিক্সডটা করে নিলাম। আর এমন একটা ব্যাটার তৈরি করলাম যেটা খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়, উপর থেকে তুললে একটা লম্বা লাইন পড়বে আর কি ধীরে ধীরে, এই আর কি। এবারে দু চৌকাতেই রান্না বসিয়ে দিলাম। একদিকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর একদিকে আমি ওই পকোড়াটা করে নেব। তো ভাবলাম যে পকোড়াটা করবো এখন সোনু পাপা বলছে যে আমি তাহলে ওই যে জিনিসপত্রগুলো নিয়ে আসি, ওর বন্ধুর বউ আর কি দেবে, দিদিভাই, ওই যে দিদিভাই যে এসেছিলো, ওই দিদিভাই কিছু জিনিস পাঠিয়ে দেবে আর কি, দাদার ওখানে একসঙ্গে থাকে, তো তো সেই জন্য সেই জিনিসগুলো আনতে যাবে। তো ভাবলাম পকোড়া এখন বানালে তো ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য রেডি করে রাখলাম, ভাজলাম না আর পকোড়া। নাহলে দু চৌকাতেই এদিকে চাপিয়ে দিয়েছিলাম এবং দুটো কড়াই তোমরা দেখিয়েছিলে, তো ভাবলাম থাক ওটা পরে করবো এখন। তো একদিকে আমি এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা এখন ঢুকিয়ে নিচ্ছি কৌটোটাতে, আর একদিকে ডালটা চাপিয়ে দিলাম। ডাল চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি দোকানে, কারণ টাইম একদমই নষ্ট করা যাবে না, খুব কম সময় আছে। তো এরই মধ্যে আর কি আমি এদিকে ডালটা বসিয়ে দিয়ে ডাল হতে থাকবে, এদিকে দোকানে কিছু জিনিস নিতে আসলাম। ওকে কয়েকটা দিন ধরেই বলছি যে একটুখানি গুড়, একটু মুড়ি টুড়ি নিয়ে আসো, একটু মোয়া টোয়া করে দেই, হ্যাঁ, তো নিয়ে যাবে এখন, ওখানে খেতে পারবে সবার সাথে, বন্ধুদের সাথে। তো কিছুতেই আনছে না, থাক লাগবে না লাগবে না এরকমটা বলছে। তো ভাবলাম আমিই যাই, তাছাড়া আর হবে না। তো যখন বলছিলাম যে মুড়ির মোয়া বানিয়ে দেবো, তো বলছে না মুড়ির মোয়া খাবো না। তো সেই জন্য ভাবলাম যে তিলের নাড়ু যদি খায় তার জন্য তিলই নিয়ে যাব। তিল নিয়েছি দুটো ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট, দুটো হচ্ছে যে চিড়া ভাজার প্যাকেট, তিল নিয়েছি, গুড় নিয়েছি। লেবু জোয়ানটা ওখানে কৌটোর মধ্যে কিন্তু আমার ভরিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই যে যেগুলো বিস্কুট আর চিড়া ভাজাটা নিয়ে আসলাম, ওগুলো একখানে করে রেখেছি যাতে ভুলে না যাই দেওয়ার সময়, ওগুলো একখানে করে রেখেছি। আর এদিকে একদিকে এখন আমি পকোড়াটা ভাজবো, চলে এসছে এই জন্য পকোড়াটা ভাজবো, আর একদিকে কিন্তু তিলের নাড়ুর জন্য তিলটাকে আমি ভাজা করে নেবো, রোস্ট করে নেবো, সুন্দর যখন একটা সেন্ট বেরোবে ওটাকে নামিয়ে রাখবো। তারপরে গুড়টাকে জাল দিয়ে দিয়ে আঠা আঠা করে তারপর ওটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তারপরে কিন্তু দুজনে মিলেই নাড়ুগুলো বানিয়েছি, একা একা বানাচ্ছিলাম, তারপরে ও এসে বসে ও হেল্প করলো। আর এদিকে মিষ্টি কুমড়োর পকোড়াটা বানিয়ে নিচ্ছে, একদম দোকানের মতোই কিন্তু হয়েছিল খেতে। তো এই তো টেকনিক, কিছু ছোট ছোট ব্যাপার আছে যেগুলো ধ্যানে রাখলে কিন্তু একদম বিয়েবাড়ির মতো হয়। আগে কিন্তু বেসন দিয়ে, লবণ হলুদ আর বেসন দিয়ে মেখে সোজা একদম তেলের মধ্যে দিয়ে দিতাম, আর কীরকম হতো বলো তো, কেমন যেন খটখটে হয়ে যেত, উপর থেকে এইগুলো পড়ে যেত,
ব্যাটারটা খুলে খুলে পড়ে যেত, গায়ে লেগেই থাকতো না আর কি, যেটার পকোড়া বানাতাম সেটার গায়ে লেগে থাকতো না, এরকম কীরকম হতো। তো এখন যেহেতু ছোটো ছোটো টিপসগুলো জেনে গেছি যে এরকম করে বানাতে হবে, তো সেই টিপসগুলো জানার পর এখন কিন্তু পারফেক্ট হয়, যে কোনো পকোড়া, বেগুনি বলো বা এই মিষ্টি কুমড়োর চপ বলো, সব কিছুই পারফেক্ট হয়। তারপরে মুসুর ডালের পকোড়াটা দোকানের মতো হয়ে একদম। তো এই জিনিসগুলো ধীরে ধীরে করতে হাতে আসে আর কি, এক্সপিরিয়েন্স হতে হতে পারফেক্ট হয়। তো ওইটাই আর কি, যে কোনো কাজ আমরা যত করব, যত প্র্যাকটিস করব, ততই ভালো হয়। ওটাও, রান্নাটাও ঠিক সেইভাবেই। তো এখানটায় দেখো আমি খাবারগুলো তো নিয়ে এসেছি, কিন্তু বিছানাটা একটু অগোছালো লাগছে, তাই ভাবলাম একটুখানি আস্তে আস্তে ঝেড়ে নেবো, একদম আস্তে আস্তে। ওই দিকে দেখো ঝাড়ুটা দিয়ে আমি কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছি, যদিও এখানে সব কিছুই ঢাকা আছে, শুধু ওই যে কচু শাকটা আর ভাজাটা একটু হয়ে আছে। তো এদিকে আমি দিচ্ছি না, কিন্তু ঝাড়ু দিয়ে ওইদিকে ঝাড় দিচ্ছি, সেরকম কিছু নেই বিছানায় ধুলাবালি আর কি। তাও আমি সাবধানে ওইদিকে ঝাড়ু দিয়ে এবারে ওকে খেতে দিয়ে দেবো, দুজনে মিলে বসে পড়বো, খাবো। কারণ ও চলে গেলে আমারও আর খেতে ইচ্ছে করবে না, খেতে ভালো লাগবে না সারাদিন। ও খেতে পারে না, ও একটুখানি খাবে, আমিও একটুখানি খাবো। তো ওকে বললাম টাইম আছে এখনও হাতে, তুমি আরামসে খাও, না খেয়ে উঠবা না, একটুখানি খেয়ে উঠবা না, ঠিকঠাক খাও। কালকের একটু কচু শাক বেঁচে গেছে, একটু শাক ভাজা আর মুসুর ডালও একটু বেঁচে গেছিলো, ওগুলো গরম করেছি, গরম করে কিন্তু ওই যে কচু শাকটা দিয়েছি, মুসুর ডালটা আর দিলাম না। ভাবলাম আজকে নতুন একটা ডাল করে দিই, মাছের মাথা যেহেতু আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে বেশ ভালো লাগে, তো ভালোই হয়েছিল। আমার মনে হয় ও মুগ ডালের থেকে বোধহয় মুসুর ডালটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার ভালো লেগেছিল এই ধরো মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা হয় সেটা ভালো লাগে। আবার ওই বিভিন্ন ধরনের সবজি দিয়ে, গাজর, মটর, বিনস দিয়ে যে একটা ভেজ ডাল হয় না, পনির টনির দিয়ে, ওটাও খেতে দারুণ লাগে আমার। তো আমি কিন্তু মোটামুটি সব ধরনের ডালই খাই, ওই বুটের ডালটা ভালো লাগে না, যেটা হচ্ছে ছোলার ডাল, মানে খোলা ছোলাটা আছে না, ওটা শুধু পুরি দিয়েই ভালো লাগে, ভাত দিয়ে আমার ভালো লাগে না। বাকি এই মুগ ডাল বলো, সুন্দর করে বানালে, আদা বাটা জিরে বাটা দিয়েছিলাম লাস্টে, আর ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়েছিলাম, বেশ হয়েছিল কিন্তু খেতে। তো এই ডালটাও ভালো লাগে, মুসুর ডালও ভালো লাগে, আর হচ্ছে মাসকলাইয়ের যেটা ডাল হয় ওটাও খুব ভালো লাগে। শুধুমাত্র ওই বুটের যে ছোলার যে ডালটা হয় ওটা পুরি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে আমার ভালো লাগে না। তো যাই হোক, এই যে ডাল আর মিষ্টি কুমড়ার যে চপটা, ওটাই করেছি আজকে, কারণ আর কোনো সবজি ছিল না, বাজারে করা ছিল না, ও ব্যস্ততার মধ্যে ছিল, কিছু কিছু কাজ, দৌড়াদৌড়ি অফিস এখানে ওখানে, যেগুলো সবজি ছিল ওগুলো বানানো হয়ে গেছে। মিষ্টি কুমড়া আছে শুধু, আর ডাল আছে, সয়াবিন আছে, এগুলো আছে আর কি, কাঁচা সবজি নেই। তো যা ছিল ঘরে বানালাম, আর যাওয়ার দিন সেরকম একটা খাইও না, বেশি কিছু বানালেই পড়েই থাকে। সোনু আসতে অনেকটাই লেট আছে, ও বলছে থাক সোনু আসার আগেই যাই, লেট করি না, কারণ ওখানে 1-2 ঘন্টা আগেই পৌঁছতে হয়, 1.5-2 ঘন্টা আগেই পৌঁছতে হয়। আবার সোনু আসলে হয়তো ওর খারাপ লাগবে, সোনুরও খারাপ লাগবে, তো সেই জন্য বলে থাক চলেই যাই। এই আর কি, এমন একটা দিন কি বলবো, কোনো কিছুই ভালো লাগে না, খাওয়া দাওয়া, একে অপরের দিকে আমরা তাকাতেও পারি না ঠিকঠাক এই দিনটা, আবার কথাও বলতে পারি না। আমি তো একদম চুপ হয়ে যাই, বেশি একটা প্রয়োজন ছাড়া ওকে কথাও বলতে পারি না, একদম চুপ হয়ে যাই। ভিডিওতে যদিও বা ভিডিওটা শেয়ার করি তোমাদের জন্য, কারণ সুখ দুঃখ যেরকমই যাক না কেন জীবনটাতে, তোমাদের সঙ্গে তো শেয়ার করি, তোমরাও যাও, প্রত্যেক দিন আমি ব্লগ দিই, যার জন্য মানে সুখের সময়টা যেহেতু শেয়ার করি, দুঃখের সময়টাও শেয়ার করি, তো সেই কারণে কিন্তু সব ধরনের দিনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, আর তোমরা দেখতে পাও। তো কী করা যাবে, এটাই আমাদের জীবন, মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। তো এই আর কি, খারাপ লাগে, একে অপরের দিকে তাকানোও যায় না। সোনুর পাপাও আগে তো একদমই পিছনের দিকে তাকাতো না, সোজা হন হন করে চলে যেত, আমি পিছনে পড়ে থাকতাম, মানে কোথায় পড়ে আছি সেটাও দেখতো না, তাকাতেই নাকি পারতো না। এখন তবু মানে অনেকেই বলে তুমি একবার পিছনে ফিরে তাকাও না, এরকম বলতে বলতে একটু তাও তাকায় এখন। যাই হোক, এখানটায় খাওয়া দাওয়া করে আমি মেঝেটা মুছে নিয়ে তারপর বসে পড়লাম নাড়ুগুলোকে এখানে ঢোকাতে আর কি, প্যাকেটে। ওগুলো ভাবলাম কৌটোতে দেবো, বলছে লাগবে না, প্যাকেটের মধ্যেই দাও, তো প্যাকেটের ভিতরেই দেবো। আর দুটো থালাতে একটু খাজা টাইপেরও বানিয়ে নিয়েছিলাম, আসলে একটু নরম নরম লাগছিল প্রথম দিকে, গুড়টা বেশি বেশি লাগছিল, তো ভাবলাম নাড়ু হবেই কি না, তো দুটো থালাতে এরম করে নিয়েছি। এখন দুটো থালাতে এটা স্প্রেড করতে করতে দেখি ওদিকে ওটা শক্ত হচ্ছে, নাড়ু হবে মনে হলো, তো তারপরে আবার নাড়ু বানিয়ে ফেললাম দুজনে। তো এখানে ওকে বলছি তুমি একটা খাও, বলছে না খাবো না, পরে খাবো। তো আমি বলছি না একটা খাও, ভাতও ঠিকঠাক খাইনি, তো এই করে এই যে এখন নিল।
তো বলছি শুধু নাড়ুগুলোই দাও, ওগুলো লাগবে না, তো ওগুলো থাক, আর নাড়ুগুলো ভরিয়ে দিই, আর এগুলো আমাদের জন্য কৌটোতে রেখে দিই। তিল খাওয়া খুবই ভালো আমার কোমরে, শরীরে যেহেতু প্রচণ্ড ব্যথা, তোমরা কিন্তু সবাই বলেছিলে যে তিল খেও, তিলের নাড়ু হোক বা নিয়ে এসে একটুখানি রোস্ট করে গুঁড়ো করে দুধের সঙ্গে মিক্স করে যেভাবেই হোক তিলটা খাও। বিভিন্ন ধরনের এখানে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, অনেক কিছু আছে আমাদের জন্য, শরীরের জন্য ভীষণ উপকারী। তো সেই জন্য চেষ্টা করব মাঝে মধ্যে এটা এনে খাওয়ার। বেশ কিছুদিন হলো মা এই নাইটিটা আমাকে দিয়েছিল, এটা পরে নিলাম। তো এবারে ওর সব কিছু ঠিকঠাক নিয়েছি কি না একটু জিজ্ঞেস করছে, যে কাগজপত্র বাকি সমস্ত কিছু চার্জার টার্জার এগুলো সব ঠিকঠাক নিয়েছে কি না। ওর একটা স্যান্ডো গেঞ্জি লাগবে, স্যান্ডো গেঞ্জি বের করে দিচ্ছি। আর তারপর মানে ভেজা জামা কাপড় কিছু আছে, ওগুলো ভাঁজ করে দিলাম, প্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবে এখন ওখানে। আর একবার যদি গন্ধ হয় তো আর একবার ধুয়ে শুকোতে দিলে পরে ঠিক হবে আর কি বললাম। আর তারপর এই তো ব্যাগ গুছানো কমপ্লিট ওর। বাকি যে আমি যেগুলো খাবার দিলাম ওগুলো একটু প্যাকিং করে নিচ্ছেও, ঢুকিয়ে নিচ্ছে। আর যেহেতু ফ্লাইটে এখন ফর্মাল ড্রেসই পরতে হয়, প্যান্ট শার্ট কাটা আর কি, তো ওগুলোই পরতে হয়, তার জন্য ওগুলোই পরে যাবে আর কি। শার্টটা পরে যাবে আর প্যান্টটা হয়তো পরে চেঞ্জ করে নেবে। হাতে আর বেশি সময়ও নেই, অল্প কিছুই সময় আছে, প্যাকিং ট্যাকিং করে ও কয়েক মিনিট বসবে, তারপর বেরিয়ে যাবে বলছে। থাক, এটুকু সময় আর বসে কাজ নেই, বেরিয়েই পড়ি তাড়াতাড়ি করে, ওদিকে আবার একটু বাড়িতেও ঢুকতে হবে, তাই হাতে একটু সময় নিয়েই কিন্তু ও বেরোলো। আমি আর কিছু বললাম না, যেটা ওর সুবিধা হয় সেটাই করুক। তার মধ্যে ফ্লাইটে একটু অ্যাডভান্সেই পৌঁছতে হয়, তো তার জন্য একটু অ্যাডভান্স গিয়ে পৌঁছলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সময় হাতে কম থাকলে তখন মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আমি কোনো কিছুই বলি না, যেটা ওর ঠিক মনে হয় সেটাই করুক। তো ওখানে বলছিল আমাকে একটা টি শার্ট দাও অন্য কোনো, সেটা পরে যাই, তো বের করে দিচ্ছিলাম, আর টাইমে দেখো পাওয়া যাচ্ছিল না এত। তো যাই হোক, ও বলছে শার্টটাই পরে যাই, কোনো ব্যাপার না। তো এই গেঞ্জিটা দিলাম, তো বলছে থাক এটা পরবো না। তো যে শার্টটা পরে ও ফর্মাল শার্টটা আর কি পরে যাবে সেটাই বের করে পরছে। তো একটা স্যান্ডো গেঞ্জি লাগবে, এটা দেখছি একটু স্যাঁতস্যাঁতে আছে, তো একটা নতুন বের করে দেই। আর যে শার্টটাও পরেছে ওর ওখান থেকে একটা বাটন মনে হয় খুলে গেছে, তো তার জন্য সুই সুতা লাগবে, সেটা বের করে দিচ্ছি। তো ওকে বললাম তুমি তাহলে বাটনটা সেলাই করে নাও, আর আমি তোমার জন্য একটু জল ভরিয়ে নিয়ে আসি, এক বোতল জল দিয়ে দেই, কারণ রাস্তায় যদি পিপাসা পায়, 3-4 ঘন্টার জার্নি, পিপাসা পায় যদি, খিদে পায় যদি, বিস্কিট দিয়েছি, বিস্কিট জল খাবে, তো তার জন্য জল ভরিয়ে নিয়ে এসে দিলাম। আর গেঞ্জিটাও খুঁজে দিলাম, ততক্ষণে ওর কিন্তু বাটনটা সেলাই করা হয়ে গেছে। হ্যাঁ আজকে তো আছে এমনি 8:45 দিকে যে যাওয়া হয় এত আগুড়ি ফাগুড়ি। ও নিচে নেমে জেঠুকে প্রণাম করলো, আর জেঠিমা পাশে হয়তো ছিলেন না, বললো যে জেঠিমা কোথায়, তো উনি হয়তো কাজে ব্যস্ত আছেন উপরে। তো যাই হোক, জেঠুকে প্রণাম করে ও কিন্তু জুতো পালিশ করে বেরিয়ে পড়ছে। আর আমি কত কিছু নিচে একসাথে নিয়ে নামি, দেখো মিল্ক ক্যান নিয়েছি, জুতো নিয়েছি, ছাতা নিয়েছি, সাথে আমার মোবাইল টোবাইল তো আছেই। তো এই সমস্ত কিছু নিয়ে নেমেছি, যাতে একবারই মিল্ক ক্যানটাও দিয়ে দিলাম এখানটায় আর কি, বারবার ওঠানামা করতে ইচ্ছে করে না, তো এই জন্য আবার নিতে নামতেই হবে পরে যখন দিয়ে যাবে বিকেলবেলা। তো চলে আসলাম দোকানের সামনে, এখানটায় এসে ওই যে চকলেট যাওয়ার সময় আমাদেরকে একটা দেবেই দেবে, আমার জন্য একটা, সোনুর জন্য একটা, তো আসার সময় একটা করে, যাওয়ার সময় একটা করে চকলেট ও দেবে।
আর এদিকে আকাশটা দেখেছো প্রিয় পরিবার, বৃষ্টি কিন্তু থামার নামই নিচ্ছে না। মনে হচ্ছে আকাশ বাতাস এই প্রকৃতি সবাই আমাদের কষ্টে সমবেতী। চলে আসলাম মন্দিরের সামনে। মায়ের কাছে একটাই প্রার্থনা, ও যেন খুব ভালোভাবে পৌঁছে যায় আর খুব ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা সবাই প্রে করো প্রিয় পরিবার, যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আবার আমাদের কাছে ঠিক এমনটাই ফিরে আসে। আর তোমরা আমাদেরকে সব পরিবারে এভাবেই হাসি খুশিতে দেখতে পারো। এই তো টোটো পেয়ে গেছে একটা, তো বেরিয়ে পড়লো, সামনে মোড়ে গিয়ে গাড়িতে উঠবে। চোখের নিমেষেই ও কিন্তু বেরিয়ে পড়লো, আর দেখা যাচ্ছে না ওকে। এই যে মুহূর্তটা কী করে বোঝাবো তোমাদের বন্ধুরা, কতটা কষ্টের, যারা আমরা এই স্টেজ দিয়ে পার হই তারাই জানি। এখন মনে হচ্ছে আর কিছুক্ষণ যদি দেখতে পেতাম। চলে আসলাম রাস্তায় তার জন্য, দেখো কিন্তু দেখতে পাচ্ছি না, চলে গেছে। পিছনে আরও গাড়ি টাড়ি আছে, দেখা যাচ্ছে না। কতটা যে কষ্টের লাগে এই মুহূর্তগুলো, মনে হচ্ছিল আর একটু পিছন থেকে যদি দেখতে পেতাম। যাই হোক, চলো, আর দেখাই যাচ্ছে না। ঘর দুয়ার সব শূন্য করে আজও বেরিয়ে পড়ল, আমাদেরকে একা করে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, হয়তো শারীরিকভাবেও আমাদের পাশে নেই, পাশে থাকতে পারে না পুরো বছরটা, কিন্তু মানসিক দিক দিয়ে আমি ওর কাছে আছি, ও আমার কাছেই আছে। আর আমাদের একে অপরের প্রতি ভালোবাসা এতটাই গভীর যে কখনোই মনে হয় না যে আমরা একা। শুধু দিনে একটা বা দুটো কলের মাধ্যমেই আমরা কিন্তু পুরো একটা বছর কাটিয়ে দিতে পারি, কারণ আমাদের মনে হয় যে আমরা পাশেই আছি। একটুখানি নিজেদের খোঁজ খবর রাখবো দিনে 1-2 বার 3 বার, তাতেই মনে হয় যে আমরা পাশেই আছি। ধীরে ধীরে আমরা এভাবেই অনেক স্ট্রং হয়ে উঠি। প্রথম প্রথম যখন যেত, বুকটা এতটা ফেটে যেত কি বলবো তোমাদের। যাওয়ার পর হাউমাউ করে গড়াগড়ি দিয়ে কাঁদতাম বিছানায় শুয়ে শুয়ে, কখন ঘুমিয়ে পড়তাম জানতাম না। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যেত, জলের পিপাসা লাগতো, শ্বাস নিতে কষ্ট হতো অনেক। আর এখন আগের তুলনায় অনেক স্ট্রং হয়েছি। ওর চোখের সামনে এখন আর কান্না পায় না। হাসি মুখে বিদায় দিয়ে ঘরে এসে চোখের জলটা আটকাতে পারি না। ওরও মন কাঁদে, ও তো ছেলে মানুষ, তাই হয়তো অনেক স্ট্রং দেখায় নিজেকে, ভিতর থেকে অনেক নরম। ও আমি জানি আমাদেরকে ছেড়ে দূর রাজ্যে নিজের জায়গা নিজের পরিবার ছেড়ে থাকতে যে কতটা কষ্ট হয়, সে একমাত্র যারা বাইরে দাদারা ভাইয়েরা থাকে তারাই বুঝবে। বারবার ওদের যেতে হয়। আমার মনে হচ্ছিল যখন বেরোচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে আমরা তো তবু নিজের পরিবারের সঙ্গে বাচ্চার সঙ্গে বাড়িতে আছি, যখন ইচ্ছে পরিবারের সঙ্গে দেখা করতে পারবো, কিন্তু ওর ওখানে কে আছে? শুধু বন্ধু বান্ধবরা। একাই এতটা জার্নি বারবার করতে হয়, এতটা জার্নি করে একা আলাদা একটা জায়গায় গিয়ে থাকতে হয়, পরিবার ছেড়ে নিজের জায়গা ছেড়ে। ওর কতটা কষ্ট হয়। আমাদের কষ্ট হলে আমরা ঘরে বসে শুয়ে কিছুক্ষণ কেঁদে নেব, মনটা হালকা হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ ওর একা একা লাগবে। বন্ধু বান্ধবদের সঙ্গে যতক্ষণ না দেখা হচ্ছে, যখন ওদের সাথে একটু দেখা হবে, তখন ওদের মাঝেই আবার ভালো থাকা ঠিক ওরা হয়তো খুঁজে নেয় নিজেদের মধ্যেই। একে অপরের পরিপূরক হয়ে ওরাও হয়তো ওখানে সেভাবে নিজেদের মতো করে বাঁচে। কি করা যাবে, আমরা জলের মতোই, যে পাত্রে থাকবো সেই পাত্রে আকার ধারণ করতে হয়, ওদেরও ওই পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয়। বন্ধুরাই নিজেদেরকে একে অপরের আপন বানিয়ে। ছেলের স্কুলে ছুটি হয়ে গেছে, ও চলে আসলো। ওর পাপার দেওয়া চকলেটটা ওকে দিলাম। ও বলছে পাপা দিয়ে গেছে। আমি বলি তুমি কি করে জানলে পাপা চলে গেছে? বলে পাপা আমাকে সকালবেলা বলেছে। সেই কথাও মনে রেখেছে, তাই ও কিন্তু জানে পাপা নেই, পাপা চলে গেছে ডিউটিতে।
তো আমি বলছি তোমার খারাপ লাগছে? বলছে কিন্তু খুব বেশিও খারাপ লাগছে না। বলে যে পাপা 1 মাসের মধ্যেই আবার আসবে। দেখেছো, এতটুকু বাচ্চা ঠিক সেভাবে মনের ভাব ব্যক্ত করতে পারে না, কষ্ট ওরও হয়। ওই কারণে ও খুশি যে ওর পাপা 1 মাসের মধ্যে আবার আসবে বলেছে। চলো ও ফ্রেশ হয়ে নিক, ওকে খেতে দিই। শুরু হলো আবারও আমাদের একা চলার পথ। এই একাকিত্বের দুনিয়াতে আমি মনে করি তোমরা আমার সাথে আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা এই হবে আমাদের চলার পথের পাথে। তোমরা পাশে আছো বলেই আমার নিজেকে কখনো একা মনে হয় না। আমার মনে হয় ও আমার পাশে আছে, তোমরাও আমার পাশে আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে ও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমিও ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকো ওরাও, যাদের জন্য রাত্রে আমরা নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারি।